নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের যে ক্লাসটা নিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। হোয়াট ইজ ভয়েস? তো দেখো, ভয়েস জানার আগে তোমাদের তো অবশ্যই টেন্স ক্লিয়ার থাকতে হবে। আমি বলেইছি, ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার না থাকলে ইংরাজি গ্রামারের বাকি সমস্ত রাস্তা কিন্তু বন্ধ। যার বেসিক্স ক্লিয়ার অর্থাৎ ভিত যার মজবুত, তার সব রাস্তা ওপেন। তো অবশ্যই যারা টেন্সের ক্লাস দেখোনি, প্লে লিস্টে যাও, টেন্সের সমস্ত যে কটা আমি ক্লাস নিয়েছি সেগুলো অবশ্যই দেখো এবং পার্টস অফ স্পিচগুলো ক্লিয়ার করো। পার্টস অফ স্পিচের ক্লাস সব নেওয়া হয়ে গেছে, আর যে একটু টেন্স বাকি রয়েছে আপলোড করলেই পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা এবং নোটিফিকেশান বেলটা অল ক্লিক করে রেখো, যাতে আমি যখনই প্রত্যেক দিন আমি একটা দুটো করে ভিডিও ক্লাস নেব বলেছি তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, থিওরি প্লাস পাশাপাশি প্র্যাকটিসও চলবে, প্র্যাকটিক্যাল ক্লাসও। অর্থাৎ প্র্যাকটিস যেটা আমি ডু অ্যাজ ডিরেক্টেড অলরেডি নিয়েছি, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এরপরেও দেখতে পাবে আরও ট্রান্সফরমেশনস অফ সেন্টেন্সেস নাম দিয়েও আমি বিভিন্ন ক্লাস নেব। একই জিনিস ডু অ্যাজ ডিরেক্টেড জাস্ট যে যেভাবে শুনতে বা দেখতে পছন্দ করে বা খুঁজতে চায়, ওই জন্য আলাদা আলাদা নাম, ডু অ্যাজ ডিরেক্টেড বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, দুটো আলাদা ক্যাটাগরি করে আমি একের পর এক ক্লাস নিতে থাকবো, প্র্যাকটিস করাবো। ওখানে বলেছি 5টা অলরেডি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে ডু অ্যাজ ডিরেক্টেডের ক্লাস হয়ে গেছে, আবার নেব। ঠিক আছে, প্রত্যেক দিনই একটা করে হলেও নেব এবং থিওরিও পাশাপাশি চলতে থাকবে। ঠিক আছে, শুধু থিওরি বললে হবে না, তাহলে গুলিয়ে যাবে, মনে হবে কত কিছু। প্র্যাকটিসে আনতে হবে, না? প্র্যাকটিসটাই তো আসল, প্র্যাকটিক্যালটাই তো আসল। তো যাই হোক, তো ভয়েস চেঞ্জ জানার আগে যেটা বলছিলাম, তোমাদের টেন্স জানো তো বেসিক ক্লাসগুলো যা যা ক্লাস সমস্ত দেখে নিও, এবং যেটা বলছিলাম ক্লাসগুলো রেগুলারলি দেখো, নিজেদেরকে আপডেটেড রেখো, তবে নিজেদেরই লাভ তোমাদের। এবং বন্ধুদের মধ্যে অবশ্যই প্লিজ শেয়ার করো তোমরা, যাতে সবাই উপকৃত হয়। সবার কাছেই পৌঁছানো দরকার, কারণ সবাই বেশিরভাগ জনই গ্রামারে বলতে পারো সঠিক টিচিং পায় না, বিশেষ করে গ্রামগঞ্জগুলোতে। হ্যাঁ, সুদূর গ্রাম যেগুলো আছে বা আমাদের শহরে এলাকা বা যেখানেই হোক না কেন, ইংলিশ গ্রামারের সঠিক টিচিং কিন্তু সবাই পায় না, এটা আমরা সবাই কম বেশি জানি। পড়তে তো আমরা যাই সব জায়গায়, অনেকেই বিভিন্ন জায়গায় যাই, কিন্তু ইংলিশ গ্রামার সঠিকভাবে তারা শিখতে পারে না, ফলে নিজের থেকে ইংরাজি বাক্যও লিখতে পারে না। ওইটাই তো আছে আমি যে পড়াশোনা করছি, ইংরাজি শিখছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের থেকে ইংরেজিতে একটি বাক্য লিখতে সফল হওয়া। তো সেইটাই যদি না পারি, তাহলে আর কি ইংরেজি পড়লাম, আর কি ইংরেজি শিখলাম, তাই না? তার জন্য গ্রামার শিখতে হবে। তো আমি যেই উদ্দেশ্যে এই ইউটিউবে চ্যানেল খুলেছি বলতে পারো, তোমাদের সকলের জন্যই। তো তোমরাও সেইটা লাভ ওঠাও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে সবাই লাভ ওঠাতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আর আমার ক্লাস আমি বলেছি সে একদম বাচ্চা থেকে বুড়ো, মানে সে যেই হোক না কেন, আমার কথা হচ্ছে যে ইংরাজি গ্রামার শিখতে চায় তাদের সকলের জন্য। সে চাকরি প্রার্থী হোক, ক্লাস 11-12-এর স্টুডেন্ট মানে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টস হোক বা মাধ্যমিকের স্টুডেন্টস হোক, মোটামুটি বেঙ্গলি মিডিয়ামে ক্লাস 7 থেকেই আমার ক্লাসগুলো সব দেখতে পাবে। ঠিক আছে, 7-এর বলতে পারো 50% সিলেবাস কভার হবে, মানে গ্রামারের সব কিছু তো আর ক্লাস 7-এ থাকে না। আর ক্লাস 8-এ 80% বলতে পারি, আর ক্লাস 9 থেকে 10-11-12 যত পর্যন্ত পুরো যা করাবো সবই কাজে লাগবে। ঠিক আছে, সমস্ত কটাই যা করাবো সব কাজে। আর ইংলিশ মিডিয়াম হলে সে 4-5-এর স্টুডেন্টও মোটামুটি ধরতে পারবে, এবং 6-এর স্টুডেন্টও সেটা ভালোভাবেই ধরতে পারবে, কারণ তাদের সিলেবাস প্যাটার্নটা অনেক অন্যরকম, বুঝতে পেরেছো? তাদের একটু কি বলবো, ক্লাস 5-এই যা সিলেবাস আছে গ্রামারের, জানো যারা পড়ো, সবই প্রায় আছে, যেটা মোটামুটি 9-10-এও কভার হয়ে যায় অনেকাংশে। আমি পড়িয়েছি, আমি জানি, সুতরাং সেটাই বললাম সবার জন্যই। তো সবাই তার লাভ ওঠাও। যাই হোক, তো আজকে আমি ভয়েস চেঞ্জ থিওরি মেন শুরু করছি ক্লাস। তো হোয়াট ইজ ভয়েস, সব কিছু বলেছি, ডেফিনেশনই সব কিছু। হোয়াট ইজ ভয়েস? ভয়েস চেঞ্জ তো বলি আমরা, পরীক্ষায় দেয় চেঞ্জ দ্য ভয়েস, তাই না? ভয়েস চেঞ্জ বলি, তো আগে তো ভয়েস বুঝি। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য, তো বাচ্য পরিবর্তন আমরা বলি ভয়েস চেঞ্জ অর্থে। তো হোয়াট ইজ বাচ্য পরিবর্তন? বাচ্য পরিবর্তন বলতে কি বুঝি? অনেকে এটা গুলিয়ে ফেলে বাচ্য পরিবর্তন বাক্য পরিবর্তনের সাথে। মনে রাখবে, বাক্য পরিবর্তন আর বাচ্য পরিবর্তন আলাদা জিনিস। বাক্য পরিবর্তন কাকে বলে? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করছি, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লামেটরি করছি, এক্সক্লামেটরি থেকে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভে করছি, এগুলো হচ্ছে বাক্য পরিবর্তন। বা সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে
কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, এরকম ইন্টারচেঞ্জ আর কি করে এইগুলোকে বলে বাক্য পরিবর্তন, বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এইগুলো বা এটা বাক্য পরিবর্তন, এটা বাচ্য পরিবর্তন। যে টেন্স শিখেছে তার কাছে এটা কিছুই নেই। হ্যাঁ, একটু মানে ফর্মুলাটা বলতে পারো একটু আলাদা হবে, কিন্তু ফর্মুলা হয়তো চোখে মনের মধ্যে ভাসবে, তার জন্য প্র্যাকটিস দরকার। বোঝো, আমি যা বোঝাচ্ছি সেটা প্র্যাকটিসে আনো, ব্যাস সব ক্লিয়ার। আর ভার্ব তো যত্রতত্র নিজেরাই বাক্য বানাবে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করো, কোনো অসুবিধা নেই। টেন্সে সেটাকে আবার ভয়েস চেঞ্জ করবে, ঠিক আছে? কীভাবে সমস্ত কিছু আমি দেখো বলবো। তো বাচ্য পরিবর্তন হচ্ছে, মনে রাখবে এর বেসিক ডেফিনেশন যদি আমি বলি, সেটা হচ্ছে একদম বলতে পারো মূল ডেফিনেশন, সেটা হচ্ছে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। বাক্যটাকে বলার ধরনের পরিবর্তনকেই বাচ্য পরিবর্তন বলে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। উদাহরণ বলি, আমি বললাম সে ভাত খায়। সে কি খায়? ভাত খায়। আমি যদি এই বাক্যটাকে বলি ভাত খাওয়া হয় তার দ্বারা, কোনো বাক্য পরিবর্তন হয়েছে না বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন হয়েছে? বলো তো, বাক্য পরিবর্তন হয়েছে কি? আমি কোনো প্রশ্নবোধক বাক্য করেছি বা কোনো সিম্পল কমপ্লেক্স কিছু, সরল থেকে জটিল এসব কিছু করেছি? কিছু করিনি, খালি বাক্যটাকে বলেছি অন্যভাবে। কিভাবে? সাবজেক্ট অবজেক্ট বুঝতে হবে, সেটা আমি এক্ষুনি বোঝাচ্ছি। অবজেক্ট দেখো, একটা বাক্যে আমি শিখেছি না ইংরাজি বাক্যের বেসিক গঠন, আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে বাকি অংশ বলেছি না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রেস্ট। ওই রেস্টের মধ্যে অবজেক্ট থাকতে হবে যদি ভয়েস চেঞ্জ করতে হয় 99% ক্ষেত্রে। এগুলো 1% যখন ইম্পারেটিভের প্যাসিভ ভয়েস আমি করাবো, ভয়েস চেঞ্জ করাবো ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে, ওই বেসিক 5টা যে বাক্য আছে অর্থ অনুসারে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটিভ, সব কাজে লাগবে। বেসিককে এমনি শিখেছি, ভিত মজবুত হতে হবে, ওই বাক্য সমস্ত কাজে লাগবে। ন্যারেশনও আছে, ভয়েসও আছে, বাক্য পরিবর্তন আছে। তো যা বলি শুনতে হবে, ঠিক আছে? তবেই তোমাদের উন্নতিকেও আটকাতে পারবে না। তো যেটা বলছিলাম, বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। দেখো, হ্যাঁ, কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে কি বললাম, রেস্ট, বাকি অংশ। এই রেস্টের মধ্যে অবজেক্ট থাকতে হবে ভয়েস চেঞ্জে। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। কর্ম কাকে বলে? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাকে বলে কর্ম। আর একবার বলছি, কর্ম কাকে বলে, মানে অবজেক্ট কাকে বলে? ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাবো তাকেই বলবো অবজেক্ট বা কর্ম। দেখো, প্রশ্ন করো, আমি যেটা বললাম, সে ভাত খায়। সে কি খায়? সে ভাত খায়। সে কি খায়? দেখো, প্রশ্ন করো, খায় কি না ভাত। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি অবজেক্ট পেলাম কি না? তাহলে এটাকেই বলে হচ্ছে এই অবজেক্ট। তো এই ভয়েস চেঞ্জের নিয়ম কি, জেনারেল নিয়ম মোটামুটি সবাই জানো, তাও বলে দিই যারা জানো না। অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করব। এই ভয়েস দু প্রকারের, আমি বোর্ডে সব লিখেছি দেখো। এই ভয়েস দু প্রকারের, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। ভয়েস ক প্রকারের? বাচ্চ যে আছে সেটাকে দুভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? অ্যাক্টিভলি, প্যাসিভলি। মানে অ্যাক্টিভ হচ্ছে বাংলায় সক্রিয় বলে, প্যাসিভ হচ্ছে নিষ্ক্রিয় বলে। এই সক্রিয় নিষ্ক্রিয় কি সেটা আমি বোঝাচ্ছি। দেখো, ভয়েস দু প্রকারে বললাম, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। যদি কাজটা কর্তা সক্রিয়ভাবে করে, মানে কর্তা সামনে থাকে, তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলবো। আর যদি কর্তার দ্বারা কাজটা গৃহীত হয় বোঝায়, গ্রহণ করা হয় বোঝায়, তখন তাকে প্যাসিভ বলবো। মানে কর্তা ওখানে নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে কর্তা নিষ্ক্রিয়, মানে কর্তা কর্ম হয়ে যাবে, কর্ম কর্তা হয়ে যাবে, কর্তা কর্ম হয়ে যাবে। আমি যে উদাহরণটা দিয়েছিলাম ওটা এবার ফিরে আসি। দেখো, সে ভাত খায়। তো সে কি খায়? ভাত। তো ভাতটা হচ্ছে কর্ম। তা আমি ওটাকে ভয়েস চেঞ্জ করে আমি কি বললাম? ভাত খাওয়া হয় তার দ্বারা। কোনো বাক্য পরিবর্তন হয়েছে? বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন হয়েছে কিনা বলো? সে ভাত খায়, ভাত খাওয়া হয় তার দ্বারা। কোনো কালেরও পরিবর্তন হয়নি, কোনো টেন্স চেঞ্জ হয়নি, কোনো পার্সেন্ট চেঞ্জ হয়নি, কোনো বাক্য পরিবর্তন হয়নি। কি চেঞ্জ হয়েছে? ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে, ক্রিয়ার রূপের পরিবর্তন হয়েছে, আর প্রোনাউনেরও ফর্ম পরিবর্তন হয়েছে। প্রোনাউন সর্বনামের ফর্ম, মানে সাবজেক্ট থেকে অবজেক্ট যখন হচ্ছে, তো সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ হয়ে যাবে, মানে হি কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। এগুলো তোমাদের সব জানার কথা। আই মি হয়ে যাবে। প্রোনাউনের সব এগুলো জানতে হবে, প্রোনাউনের ফর্মগুলো। আমি প্রোনাউনের ক্লাসে নিয়েছি, ওই একদম বেসিক ক্লাসে, পার্সস বিজে দেখে নেবে। আই, তার অবজেক্টিভ ফর্ম মি, হি হিম হয়ে যায়, সি হার হয়ে যায়, দে দেম হয়ে যায়, ঠিক আছে? উই আস হয়ে যায়। এগুলো কিন্তু সব জানতে হবে, ঠিক আছে? এগুলো গ্রামার বইতেও পাবে তোমরা। এবং এর পসেসিভ প্রোনাউনের পসেসিভ ফর্মও হয়, যেমনি আই দিয়েই যদি বলি মাই, মাইন, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন ফর্ম। এরও আবার দুটো ভাগ আছে, এগুলো আমি বেসিক ক্লাসে নিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। ওগুলো প্রোনাউনের ক্লাসে ওগুলো নিয়েছি।
তো আবার পরে যখন প্রসঙ্গ আসবে তখন নিশ্চয়ই আলোচনা করবো পসেসিভ ফর্মের যখন প্রসঙ্গ আসবে, ঠিক আছে। তো এখন ফিরে আসি সাবজেক্ট অবজেক্টে। তো কি বললাম যে সে ভাত খায়, ভাত খাওয়া হয় তার দ্বারা। তাহলে এখানে কি হলো, বাংলায় তো শুনতে এটা বোঝাবে না, যখন ইংরেজিতে গঠনগত দিক থেকে দেখো তখন বুঝতে পারবে কীভাবে ফর্মটা চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু আবারও বলি কোনো টেন্স চেঞ্জ নয়, কোনো পার্সন চেঞ্জ নয়, এটা ন্যারেশন চেঞ্জ নয়, কিন্তু অনেকে গুলিয়ে ফেলে ন্যারেশন চেঞ্জের সাথে। উক্তি পরিবর্তন নয়, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন, মানে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। বুঝতে পারলাম? তো দেখো এবারে আমি এখানে লিখেছি, দেখো ভার্ব দু প্রকারের। আমি বলেছিলাম করাতে করাতে শিখিয়ে দেবো। ভার্বের বেসিক ফর্ম তো তিন প্রকার, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। আবার ভার্ব দু প্রকারের, দেখো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ লিখেছি। এটা কেন লাগবে, কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে এই ভার্বের জ্ঞানটা থাকা দরকার, এই ভার্বের নলেজ থাকতে হবে, ঠিক আছে। কঠিন কিচ্ছু না, একদম মুখে মুখে হয়ে যাবে। দেখো ভালো করে শোনো। আরে বাবা, যে ক্রিয়া কর্ম নেবে, আমি একটু আগে বললাম না যে ভয়েস চেঞ্জে অবজেক্ট থাকতে হবে 99% ক্ষেত্রে, ও ধরে নাও অলমোস্ট 100% ক্ষেত্রে অবজেক্ট থাকতে হয়, কারণ অবজেক্টই তো সাবজেক্ট হবে, আর সাবজেক্ট অবজেক্ট হবে, মাঝখানে ক্রিয়ার রূপের পরিবর্তন হবে, ভার্বের ফর্ম চেঞ্জ হবে। বুঝতে পারলাম? কীভাবে দেখাচ্ছি আমি সব ফর্মুলাতে। তো কি বললাম, হ্যাঁ, তো ভার্ব আবার দু প্রকারের। যে ভার্ব অবজেক্ট নেবে, পাতিকথায় যে ক্রিয়া কর্ম নেবে, সেই ক্রিয়াটাকে বাংলায় সকর্মক ক্রিয়া বলবো, আর ইংরেজিতে বলবো ট্রানজিটিভ। এই যে স্পেলিং ট্রানজিটিভ, মাথায় রাখতে হবে স্পেলিংটা, হ্যাঁ। আর যে ভার্ব অবজেক্ট নেবে না, মানে কর্ম নেবে না, তাকে তার বিপরীত বলবো ইনট্রানজিটিভ। কারোর বুঝতে অসুবিধা আছে? দেখো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তাই না? তো ভয়েস চেঞ্জ এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ভার্ব আবার দু প্রকারের, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। যে ভার্ব অবজেক্ট নেবে তাকে ট্রানজিটিভ, যে ভার্ব অবজেক্ট নেবে না তাকে ইনট্রানজিটিভ। এবারে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, শুনে নাও। গ্রামারিয়ানরা, ব্যাকরণটা তৈরি করেছে কারা? গ্রামারিয়ানরা, ব্যাকরণবিদেরা। তারা বলেছেন ভার্ব তো মূলত তিন প্রকারের, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। মন দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এই তিনটে ভার্বকে ওরা একটা মানে আলাদা ক্যাটাগরিতে করেছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভের জন্য, ঠিক আছে। ওরা এই তিনটে ভার্বকে কোনটাকে ট্রানজিটিভ ভার্ব বলেছে, কোনটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলেছে, সেটাই আমি বলবো, সেটা ভালো করে শোনো। ওরা বলেছে, গ্রামারিয়ানরা বলেছে, ডু ভার্ব মানে অ্যাকশন ভার্ব, সে ট্রানজিটিভ হতে পারে, সে ইনট্রানজিটিভও হতে পারে। ওর ব্যবহার বলে দেবে, ওরকম কিন্তু ওরকমভাবে লেখা সাধারণত থাকে না, কিছু কিছু ভার্ব আছে, কিন্তু মনে রাখবে ওর ব্যবহার বলে দেবে যে ও কর্ম যদি নেয় তাহলে ট্রানজিটিভ, ও যদি অবজেক্ট না নেয় তাহলে ইনট্রানজিটিভ, ঠিক আছে। যেমনি ধরো বললাম হি ইটস রাইস, যেটা আমি উদাহরণ দিচ্ছিলাম, সে ভাত খায়। তো হি ইটস হোয়াট, ইটের পরে এস হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্ট টেন্সে ডুবার বেসিসে এস বাই এস হয়, এস হলো হি ইটস হোয়াট, রাইস। তাহলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই? সে খায় কি? ভাত। তাহলে ভাতটা হচ্ছে অবজেক্ট, বুঝতে পারলাম? তাহলে এখানে ইট তো একটা ডু ভার্ব, অ্যাকশন ভার্ব, তো এই ভার্বটা অবজেক্ট নিচ্ছে, তার মানে এ ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? এবারে এই একই ভার্ব দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, দেখো একদম মুখে মুখে সব হয়ে যাবে। হি ইটস বলতে পারো নাও, ঠিক আছে, সে এখন খায়। আমি ভাতটাকে বাদ দিয়ে দিলাম, হি ইটস নাও, বা শুধুই ধরো বললাম হি ইটস, বোঝা গেল? বা হি ইটস ভোরাসিয়াসলি, আরও অনেক কিছু যোগ করা যায়, অ্যাড করা যায়। ভোরাসিয়াসলি মানে হচ্ছে সেই হাগুড়ি মাগুড়ো একদম করে সেই ইয়ে করে খায় না, সেই আগেকার দিনে সেই কি বলবো, রাক্ষসেরা যেমনি খেত, হ্যাঁ, ডেমন্স যেটাকে বলে ইংরেজিতে, হ্যাঁ, মনস্টার, তারা যেমনি খেত, সেরকম ব্যাপার, ঠিক আছে। একদম পুরো সে হাগুড়ো মাগুড়ো, যেটাকে চলতি কথায় বলে, একদম ভোরাসিয়াসলি, একদম পশুর মতো বলতে পারো এক প্রকারের, হ্যাঁ, একদম ফটাফট খেয়ে নেওয়া আর কি, মানে থেকে থেকে রয়ে শোয়ে খাওয়ানো হয় যেটাকে বলে। তো হি ইটস ভোরাসিয়াসলি, বা তোমরা ধরো হি ইটস, সে খায়, তো আমি আর কিছু করিনি, লিখলাম না। বা হি ইটস নাও, সে এখন খায়। তাহলে এইখানে যদি তোমাকে প্রশ্ন করি এই ইট ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, তুমি কি বলবে? কি বলবে তোমরা বলো? প্রশ্ন করো ক্রিয়াকে, কি বা কাকে দিয়ে কিছু আসছে, সে খায় কখন আসছে, কখন, এখন। আর যদি ভোরাসিয়াসলি যোগ করি, হি ইটস ভোরাসিয়াসলি, সে খায় কেমনভাবে, ভোরাসিয়াসলি। অবজেক্ট এলো, ভোরাসিয়াসলিও অবজেক্ট নয়, কর্ম নয়, বা নাওটাও কর্ম নয়, অ্যাডভার্ব হলো, তাই না? তো অ্যাডভার্বের ক্লাসও শিখিয়েছি, সেগুলো দেখে নেবে কীভাবে অ্যাডভার্ব আমরা বুঝবো। ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে অ্যাডভার্ব, ঠিক আছে। বাংলায় বলে ক্রিয়া বিশেষণ। সুন্দর করে ওগুলো আলোচনা করেছি, অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে যারা মিস করেছো, প্লে লিস্টে সবই পেয়ে যাবে। তো যেটা বলছিলাম, তাহলে ইট এক জায়গায় দেখলে অবজেক্ট নিচ্ছে, তখন ওকে ট্রানজিটিভ ভার্ব বলছি, আর এক জায়গায় দেখলে অবজেক্ট নিচ্ছে না, তখন তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলছি।
তাহলে আমি বোঝাতে পারলাম গ্রামারিয়ানরা যেটা বলছে, যদি অবজেক্ট নেয় কোনো ডু ভার্ব তখন তাকে ট্রানজিটিভ বলবো, আর যদি অবজেক্ট না নেয় তাকে ইনট্রানজিটিভ বলবো। হ্যাঁ, কিছু কিছু ভার্ব আছে, যেমনি স্লিপ, ঘুমানো, আমি বললাম দ্য বেবি ইজ স্লিপিং, তাই না? দ্য বেবি ইজ স্লিপিং, বাচ্চাটা ঘুমাচ্ছে। দেখো এই স্লিপ কথাটা সাধারণত কোনো অবজেক্ট নেয় না, ওই জন্য এই কিছু কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোকে, যেমনি ড্রিম, স্বপ্ন, এই স্বপ্ন দেখা, এই কিছু কিছু ডু ভার্বস আছে যেগুলোকে গ্রামারিয়ানরা ইনট্রানজিটিভ বলেছে। কিন্তু শুনে নাও, আমি যখন ভয়েসের তো এই শুরু হলো, আমি তো সিরিজ চালাবো বলেছি, থিওরিটিক্যাল ক্লাসও পাশাপাশি চলবে, মানে ডেপথেও যাবো আর কি, পরপর পরপর আসবো স্টেপ বাই স্টেপ। সেখানে তোমাদের শেখাবো এই ইনট্রানজিটিভ ভার্বও ট্রানজিটিভ হিসাবে কাজ করতে পারে যদি কগনেট অবজেক্ট নেয়, সেসব পরের ব্যাপার, এখন ওইসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বেসিক ক্লিয়ার থাকতে হবে আগে, ঠিক আছে? আমার কথা হচ্ছে স্পেশাল ইউজ আছে, কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব, ডু ভার্ব যদি ইন্ট্রানজিটিভ থাকে সেটাকে ট্রানজিটিভ করা যায়, তার উপায় আছে, সেগুলো পরবর্তীকালে শিখবে, ঠিক আছে? ওই নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। তাহলে আমি বোঝাতে পারলাম বেসিক ডেফিনেশন কি, এই ট্রানজিটিভ আর বললাম, এই ভার্ব যে বি ডু হ্যাভ বললাম, গ্রামারিয়ানরা কি বলছে, ডু ভার্ব যদি অবজেক্ট নেয় তারপর ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট না নেয় ইন্ট্রানজিটিভ। ওর ব্যবহার বলে দেবে। আমি বললাম হি প্লেস ওয়েল, সে খেলে ভালো, সে কেমন খেলে, ভালো। এখানে প্লে ভার্বটা অবজেক্ট নিল না, তাহলে এটাকে বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব। আর যদি বলি হি প্লেস ফুটবল, তোমাদের আমি উদাহরণ দেখিয়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে, সে খেলে ফুটবল, সে খেলে কি, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে পেলাম না, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তাহলে ফুটবল এখানে অবজেক্ট নিচ্ছে, সুতরাং এখানে প্লে ভার্বটাকে আমি কি বলবো, বলো ট্রানজিটিভ বলবো। তাহলে ওর ব্যবহার বলে দেবে, ঠিক আছে? আর কি ভার্ব আছে, বি ভার্ব আর হ্যাভ ভার্ব। মনে রেখে দেবে গ্রামারিয়ানরা বলেছে বি ভার্ব আর হ্যাভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব। ডু ভার্ব যেমনি কোনো ঠিক নেই, ওর ব্যবহার বলে দেবে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, কিন্তু বি ভার্ব আর হ্যাভ ভার্বকে গ্রামারিয়ানরা বলে দিয়েছে ইনট্রানজিটিভ ভার্ব। আমি আরও সহজ বুদ্ধিতে বুঝিয়ে দিচ্ছি, এগুলো গ্রামার বইতে পাবে না সাধারণত, আমার নিজের মতো করে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যাতে সকলে সহজভাবে বুঝতে পারো। কি, যদি দেখো বি ভার্ব বা হ্যাভ ভার্ব একা আছে, একা মানে মানে অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব নেই, আর একা থাকলে কোনো একটা ভার্ব যদি একা থাকে, তো ও তো মুখ্য ক্রিয়া হবেই রে বাবা, নিজের মানে নিয়ে বসবে, প্রিন্সিপাল ভার্ব হবেই। তো বি ভার্ব আর হ্যাভ ভার্ব যদি একা থাকে, একা কোথায় থাকে, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সে থাকে না? সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সে কি দেখেছি, বি ভার্ব অথবা ডু ভার্ব অথবা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালে সিম্পল প্রেজেন্ট, আর ভি টু মানে পাস্ট ফর্ম বসালে সিম্পল পাস্ট। যে ভার্ব দরকার, যে কোনো একটা, বি অথবা ডু অথবা হ্যাভ, যে ভার্ব দরকার তার একটা, যেটা আমার দরকার, বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। দেখো, তো গ্রামারিয়ানটা বলে দিয়েছে বি ভার্ব আর হ্যাভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব যদি একা বসে। একা বসে কেন বলছি, কারণ অক্সিলারি রূপে যদি বসে, মানে আরেকটা ভার্বের মেইন ভার্বের সাথে যদি বসে, তখন অবজেক্ট নিতেই পারে, কারণ ও তো অক্সিলারি ভার্ব, ও তো নিজের মানে নিয়ে বসছে না। ওই জন্যই বলছি একা বসে, মানে মেইন ভার্ব রূপে যখন বসে, যখন প্রিন্সিপাল ভার্ব রূপে যখন বি ভার্ব আর হ্যাভ ভার্ব হয়, তখন মনে রাখবে ও ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হলে তো কর্ম নেবে না, মানে অবজেক্ট নেবে না। আমার এত কথা বলার কারণ হচ্ছে এইটাই, এইখানেই পয়েন্টটা, যে ইনট্রানজিটিভ ভার্ব তো অবজেক্ট নেয় না, তাহলে ওর ভয়েস চেঞ্জ সম্ভব, ওর ভয়েস চেঞ্জ সম্ভব নয়। বোঝা গেল? তো সেটাই আমি বোঝানোর জন্য বোঝালাম। তাহলে যে ভার্ব অবজেক্ট নেবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্ব অবজেক্ট নেবে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবে। আর তিনটে যে ভার্ব আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, গ্রামারিয়ানরা বলে দিয়েছে বি ভার্ব আর হ্যাভ ভার্ব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব যদি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব রূপে বসে। আর ডু ভার্ব ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, ওর ব্যবহার ঠিক করে দেবে, প্রশ্ন করবে ক্রিয়াকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি অবজেক্ট আসে তাহলে ওটা ভয়েস চেঞ্জ সম্ভব। আর অবজেক্ট কিন্তু একটা ওয়ার্ড হবে এমনটি নয়, সে শব্দগুচ্ছও হতে পারে, ক্লজও হতে পারে, বাক্যাংশও হতে পারে। ক্লিয়ার হয়েছে? তো এবারে দেখো আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের উপরে দেখো, ভয়েস চেঞ্জ আলাদা কিছু না। ভয়েস চেঞ্জ বললাম বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, বাক্য পরিবর্তন মানে। টেন্স যদি শিখে থাকো এই কোনো কিচ্ছু না, টেন্সেরই মনে রাখবে ভয়েস দুটো আছে। এক প্রকার আমি সহজভাবে বলছি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, মানে একটা টেন্সকে দুভাবে ব্যক্ত করা যায়, একটা অ্যাক্টিভলি একটা প্যাসিভলি। যেটা এতদিন তোমরা শিখেছো টেন্স, আমি যে শেখাচ্ছি ওটাই অ্যাক্টিভ ভয়েস, আলাদা কিছু নয়, ওটাই অ্যাক্টিভ ভয়েস। কর্তা সক্রিয়ভাবে কাজ করে, কর্তার সামনে থাকে আর কি, সাবজেক্ট, মূল সাবজেক্ট। বুঝে গেল? আর প্যাসিভ ভয়েস ওই টেন্সগুলোকে আর একভাবে প্রকাশ করা যায়, অবজেক্টকে যদি অবজেক্ট থাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে এনে আর সাবজেক্টটাকে অবজেক্ট করে এনে, তখনই ওটাকে বলে প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস কি, কর্তার দ্বারা কিছু গ্রহণ করা হয় বোঝায়। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স তোমরা শিখে গেছো অলরেডি, বর্তমানে কিছু করা হয়, আছে বোঝায়, করি, আছে, হয় বোঝায়। তো হয় আর আছে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ বি আর হ্যাভ ভার্ব তো ইনট্রানজিটিভ ভার্ব শিখেছি, তাই না? একটু আগে আলোচনা করলাম।
মেইন ভার্ব রূপে ওখানে তো একাই বসে, তাই না? বি অথবা ডু অথবা হ্যাভ। তো একা যদি বসে মানে প্রিন্সিপাল ভার্ব, তাহলে বি ভার্ব আর হ্যাভ ভার্ব তো ইন্ট্রান্সিটিভ ভার্বে গেল, ওর ভয়েস সম্ভব না, ওটাকে বাদ দিয়েছি আমি। হ্যাঁ, তো ডু ভার্ব দিয়ে দেখাচ্ছি, দেখো সিম্পল প্রেজেন্ট, হি প্লেস ফুটবল। আমি ওই যে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছিলাম, কেন এবার বোঝা গেছে? এইটা যাতে সকলের বুঝতে ধরতে সুবিধা হয় আর কি, একটা দিয়ে দেখালে সুবিধা হবে, তুলনাটা করে বুঝতে পারবে বিভিন্ন টেন্সের প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসের তুলনা। হি প্লেস ফুটবল, সে খেলে ফুটবল। দেখো এস ফর সাবজেক্ট, শর্ট ফর্ম তো ধরেই নিয়েছো, বুঝেই নিয়েছো এতদিনে তোমরা। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। OBJ মানে অবজেক্ট, শর্টে লিখেছি, ও লিখলেও বুঝে যাবে অবজেক্ট। সে খেলে কি না ফুটবল, এটা কি হয়েছে? অবজেক্ট দেখো সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্ট দেখো অবজেক্ট হয়ে গেছে, মাঝখানে কি হয়েছে? এই ক্রিয়াটার রূপের পরিবর্তন হয়েছে, ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে, ভার্বের টেন্স নয় কিন্তু, ক্রিয়ার কালের পরিবর্তন নেই কিন্তু, এখানে কোনো ভয়েস চেঞ্জে কোনো টেন্সের পরিবর্তন হয় না, কোনো পার্সনের পরিবর্তন হয় না। দেখো হিম হয়ে গেছে, হি সাবজেক্ট ছিল, অবজেক্ট যখন হয়ে যাবে, হি এর অবজেক্টিভ ফর্ম কি? হি তো সাবজেক্টিভ প্রোনাউন, সে অবজেক্টিভ ফর্ম কি? হিম, তাকে। মাথা ঢুকলো? সেই জন্য হিম হয়ে গেল, ঠিক আছে? অবজেক্ট রূপে যখন বসবে ওর অবজেক্টিভ ফর্ম বসবে। আর ফুটবল তো নাউন আছে, ওটা সাবজেক্ট যখন হয়ে যাবে ওটাই তো থাকবে, তাই না? ফুটবল। এবার মাঝখানে কি হয়েছে দেখো, আমি এখানেও ফর্মুলা করে দিয়েছি, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা কি? অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, এ তো সবাই জানে, বলার কিছু নেই। B1 প্লাস V3, কি বললাম? B1 প্লাস V3। B1 বুঝতে অসুবিধার কথা নয়, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, 1 ফর প্রেজেন্ট, এ তো শিখিয়ে দিয়েছি, 2 ফর পাস্ট, 3 ফর পাস্ট পার্টিসিপল, তাই তো? 3 মানে পাস্ট পার্টিসিপল, ফিউচার নয়। আর তারপরে V3, কোন V3? মূল ভার্ব যেটা আছে, যেটা একটাই তো ভার্ব আছে অ্যাক্টিভে, সেটারই থার্ড ফর্ম বসবে। তাই দেখো হয়েছে ফুটবল ইজ প্লেড বাই হিম, ঠিক আছে? ফুটবল ইজ কেন হলো? এটা এক বচন আছে, যেন ইজ এক বচন ভার্ব হলো, অ্যামিজারের মধ্যে ইজ এক বচন ভার্ব, সাবজেক্ট এক বচন হলে ভার্ব এক বচন হবে, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়। আর প্লেড থার্ড ফর্ম, প্লেড হয়েছে বাই হিম। আচ্ছা, বাই একটা প্রিপোজিশন হয় বেশিরভাগ ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসে মনে রাখবে বাই একটা প্রিপোজিশন আসে, দ্বারা বোঝায়, ঠিক আছে? ওই যে বললাম সে এটা করে, এটা করা হয় তার দ্বারা, তার দ্বারাটাও কি? বাই, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ভয়েস আছে যেখানে বাই না হয় অন্য প্রিপোজিশন হয়, সেগুলোর বিশেষ বিশেষ ব্যবহার আমি ধারাবাহিকভাবে যখন ক্লাস নিতে থাকবো একের পর এক সবই হবে, ঠিক আছে? সব আলোচনাই হবে। তো সে ফুটবল খেলে, ফুটবল খেলা হয় তার দ্বারা। দেখো এখানে কর্তা সক্রিয় অ্যাক্টিভলি কাজ করছে, এখানে কর্তা কি হলো? নিষ্ক্রিয় হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল। মানে কর্তা তো আছে সেম, মানে তো একই বাক্যটার, কিন্তু কর্তার দ্বারা কিছু গ্রহণ করা হয়, বোঝাচ্ছে কিনা বলো? তাই না? ফুটবল কর্ম ছিল, ওটা কর্তা হয়ে গেল, তাহলে কি কর্তা কর্ম তো হয়ে গেল, তার মানে কি কর্তা চলে গেল না? কর্তা আছে কিন্তু কর্তা নিষ্ক্রিয় হয়ে গেল, মানে কর্তার দ্বারা কাজটা গ্রহণ করা হয়, বোঝাচ্ছে। ফুটবল খেলা হয় তার দ্বারা, সে ফুটবল খেলে, ফুটবল খেলা হয় তার দ্বারা। প্যাসিভ ভয়েসে তাহলে কি? কর্তার দ্বারা কাজটা গৃহীত হয়, গ্রহণ করা হয়, বোঝায়। আর কিছু অসুবিধা? ক্লিয়ার হয়েছে? এই হলো সিম্পল প্রেজেন্টের ফর্মুলা, কিচ্ছু না, ফর্মুলা তো মাথায় থেকে যাবে, প্র্যাকটিসের ব্যাপার। তোমরা নিজেরা বাড়িতে সিম্পল প্রেজেন্ট টেন্স বানাবে, বাক্য শিখিয়ে দিচ্ছি টেন্স, সেটাকে প্যাসিভ ভয়েস করবে, আর এমন বাক্য বানাবে যেটার অবজেক্ট আছে, নাহলে অবজেক্ট না হলে তো ভয়েস চেঞ্জ হবে না, বুঝতে পারলাম? ওই জন্যই আমি এইটা প্রত্যেকটা বাক্যের এক্সাম্পল হিসাবে নিয়েছি, যাতে সব কটা একদম তোমাদের রিলেট করে বুঝিয়ে দিতে পারি, তুলনা করে, ঠিক আছে? সে ফুটবল খেলে, ফুটবল খেলা হয় তার দ্বারা। B1 V3 মাথায় রাখবে, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা হচ্ছে B1 প্লাস V3। আর দুটো ভার্ব থাকলে শিখিয়েছি না, আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল। দুটো ভার্ব থাকলে কি শিখিয়েছি? আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল। অক্সিলারি ভার্ব কি করে? টেন্স নির্ধারণ করে। তাহলে ইজ তো প্রেজেন্ট টেন্স আছে B1, তার মানে বাক্যটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। B1 V3 থাকলে ক্লিয়ার হয়েছে? তো আশা করি কারোর বুঝতে অসুবিধার কথা নয়। আর একটু জাস্ট মুখে বলে দিই যে এটা তো ডু ভার্ব দিয়ে দেখালাম, কারোর প্রশ্ন হতে পারে স্যার বি ভার্ব আর হ্যাভ ভার্ব দিয়ে একটা বলুন, তো সেটাও বলেছি। হি ইজ এ ডক্টর, ধরো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তো এটার ভয়েস পৃথিবীতে কেউ করতে পারবে? যে করতে, যদি কেউ করে সে বদ্ধ পাগল, কারণ গ্রামারিয়ানরা বলে দিচ্ছে। আমি তোমাকে বললাম যে বি ভার্ব যদি একা বসে মানে প্রিন্সিপাল ভার্ব রূপে বসে, এবং হ্যাভ ভার্ব প্রিন্সিপাল ভার্ব রূপে যদি বসে, এর ভয়েস চেঞ্জ সম্ভব না, কারণ এ তো ইন্ট্রান্সিটিভ ভার্ব বলেই দিয়েছে গ্রামারিয়ানরা। বোঝা গেল? অকর্মক্রিয়া যেটাকে বাংলায় বলে। সুতরাং হি ইজ এ ডক্টর, এটার ভয়েস চেঞ্জ সম্ভব না। এবার তোমরা বলবে স্যার সে হলো কি, এই তো আসছে একটা, আমরা বললেন যে কি বা কাকে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি পাওয়া যায় অবজেক্ট, তো সে হয় কি, এই তো আসছে। আরে বাংলার মতো ইংরেজি হয় না, এটাই তো ইংরেজি ভাষা, প্রত্যেকটা ভাষার আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, আমি বলেছি না? তো এখানে তাহলে প্রশ্ন হচ্ছে কি নিচ্ছে ওটা, তাই না? হি ইজ হোয়াট, একটা আমাদের বাংলার সেন্স আসছে, তো ওটা অবজেক্ট নয়। গ্রামারিয়ানটা বলে দিচ্ছে ইজ তো একাই বসে আছে, প্রিন্সিপাল ভার্ব, ও তো অবজেক্ট নেবে না, তাহলে ওটাকে কি বলবো? প্রশ্ন হচ্ছে তাই। হি ইজ এ ডক্টর, তো তাহলে এই ডক্টরটাকে কি বলবো? ওটাকে বলবো কমপ্লিমেন্ট, COMPLEMENT,
COMPLEMENT, COMPLEMENT। কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাংলায় বলে পরিপূরক। ভার্বের অর্থটাকে পূর্ণ করার জন্য যে অংশটা বসে, কমপ্লিট করার জন্য যে অংশটা বসে তাকে বলে কমপ্লিমেন্ট। আমি যদি হি ইজ বলতাম, বাক্যটা পূর্ণ হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে? বাক্য তো হলো হি ইজ, সে হয়, কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে? পূর্ণ হচ্ছে না। যখনই এ ডক্টর বলি, এ ইঞ্জিনিয়ার বলি, এ টিচার বলি, যা খুশি বলি না কেন, সেইটা তখন কি হয়ে যায়? বাক্যের অর্থটাকে পূর্ণ করতে সাহায্য করছে, ওই জন্যটাকে বাংলায় বলে পরিপূরক, ইংরেজিতে বলে কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়েছে? একইভাবে হ্যাভ ভার্বও, উই হ্যাভ এ গার্ডেন, হি হ্যাজ এ পেন, এই হ্যাভ ভার্ব একা বসে আছে, এটারও ভয়েসের সম্ভাবনা, ও কি নিচ্ছে? কমপ্লিমেন্ট নিচ্ছে। ঠিক আছে, তবে এটুকু বলে রাখি, হ্যাভ ভার্বটা কিন্তু বিতর্কিত। মডার্ন গ্রামারিয়ানরা, আধুনিক গ্রামারিয়ানরা বলছে হ্যাভ ভার্ব রেও, মানে হ্যাভ ভার্ব যদি প্রিন্সিপাল রূপেও বসে, ওর ইন্ট্রান্সিটিভ হলেও ওর ভয়েস চেঞ্জ সম্ভব। তো সেই দিকে আমি এখন যাবো না, অনেকে গুলিয়ে যাবে, ওগুলো আমি যখন স্পেশাল ডেপথে যাবো, ভয়েস চেঞ্জের ডেপথে যাবো, আস্তে আস্তে সব রকম ব্যবহারই তোমাদের দেখাবো। হ্যাভ ভার্ব প্রিন্সিপাল রূপে বসলেও ওর ভয়েস চেঞ্জ, বেশ কিছু সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সম্ভব, কিন্তু বি ভার্ব অসম্ভব, কেউ করতে পারবে না পৃথিবীতে, কারণ ওর নিয়মের মধ্যেই খাটে না। আর গ্রামার তো পুরোপুরি গাইডেড বাই রুলস, তাই না? পুরোপুরি রুলসের উপর দাঁড়িয়ে প্ল্যাটফর্ম, এমন একটা সেট অফ রুলস শিখেছি। হোয়াট ইজ গ্রামার? নিয়ম কানুনের জায়গা। ঠিক আছে, তো এই হলো ভয়েস চেঞ্জ। এটা স্ক্রিনশট করে নেবে বা অবশ্যই লিখে নেবে, নোট ডাউন করে নেবে এবং এটা প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের শিখিয়ে দিলাম ভয়েস চেঞ্জ কী জিনিস, ভয়েস দু প্রকারের, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, এবং ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বটাকে ট্রান্সিটিভ হতে হবে শিখিয়েছি সাধারণত। আর ভার্ব দু প্রকারের আবার আছে, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, সকর্মক, অকর্মক, সবই শিখালাম। এবং সিম্পল প্রেজেন্ট টেন্স যে আছে, ওই টেন্সটাকে দুভাবে ব্যক্ত করা যায়, একটা অ্যাক্টিভলি, একটা প্যাসিভলি, সেটাও সব আমি উদাহরণ সহকারে দেখে দিলাম। এবার নেক্সট ক্লাসে আমি ভয়েস চেঞ্জের সিম্পল পাস্ট টেন্সের উপরে দেখাবো। সব বেসিক ক্লিয়ার হয়ে গেল, একটু ওর জন্য ক্লাসটা বড় হয়ে গেল, এই সমস্ত বেসিক্স একদম হোয়াট ইজ ভয়েস পুরো বোঝাতে গিয়ে। নেক্সট ক্লাসগুলো অতটা টাইম লাগবে না, সিম্পল পাস্ট টেন্স তাতেই হয়ে যাবে। সিম্পল এইটা যে ধরতে পারবে, এই কিন্তু ওর পথ প্রশস্ত করে দেবে ধরার জন্য, এই কিন্তু ক্লু। ঠিক আছে, ভয়েস চেঞ্জ জিনিসটা কি বুঝলে? সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস যে বুঝে গেল, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, সবেরই ক্লু কিন্তু এই একটাকে ধরলে বাকি আপনি তার জব ছেড়ে যাবে। বুঝে গেল? সব ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমরা সিম্পল পাস্ট টেন্সের উপর, প্যাসিভ ভয়েসের আলোচনা করবো, তারপরে সিম্পল ফিউচার আসবো, একদমই ইজিলি দেখিয়ে দেবো, সলভ করে দেবো, কোনো অসুবিধা হবে না। তারপরে কন্টিনিউস আসবে, এরকমভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধার কথা নয়। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত এলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে।